এই টাইপের কিছু বোঝানো হয়েছে স্যার এখানে। হ্যাঁ বলেন, সুন্দর হচ্ছে তো। আচ্ছা আমি বলতেছি, মনে করেন আপনি সারাদিন কাজ করছেন, কাজ করার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আপনার পরিচিত যে বাড়িতে আছে, সেটা ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে, সে আপনার সাথে এমন একটা বিহেভ করলো, আপনার মনে হলো যে আপনার এই বাড়িতে আসার চাইতে বাইরে থাকাটাই ভালো ছিল। তার মানে সারাক্ষণ আপনি কাজ করলেন সারাটা দিন ধরে, করার পরে আপনি যে স্বস্তির জন্য বাড়িতে ফিরলেন, সেই বাড়িতে ফেরার পরে শুধুমাত্র একজন দুইজন ব্যক্তি এমন কিছু কথা বললো, যে এই কথার কারণে আপনার মনে হলো যে আপনার বাইরে থাকাই ভালো ছিল। বাইরে যত কাজ করা লাগুক বা যত পরিশ্রম করা লাগুক সেগুলাই ভালো ছিল, কারণ এরকম বিদঘুটে কথা শোনা লাগতো না বা এরকম মনটা নষ্ট হয়ে যেত না। আবার ধরেন আপনি আপনার অফিসে গেছেন, অফিসে যাওয়ার পরে আপনার বস আপনাকে বললো যে তোমার দ্বারা কি এই কাজটাও আমি আশা করতে পারি না, তুমি আসলে আসো কেন এখানে, তুমি যে আসছো তোমার বেতন দাও না তুমি, তো এখানে যেহেতু আসছো তুমি কিছু কাজ তো করতে পারো নাকি। তো তিনি এভাবে কথা বলে আপনাকে বকাঝকা করে চলে গেল, অথচ আপনার এমন একটা বিষয়ের কারণে আপসেট হয়েছেন আপনি, যেটা তার বোঝার উপায় উচিত ছিল। তিনি যেহেতু বুঝে নাই, তিনি না বুঝে আপনাকে উল্টা আরো কিছু ঝাড়ি দিয়ে গেছে, যার কারণে সারা দিনটাই আপনার একবারে খারাপ গেল। তো যদি এরকম অবস্থা হয়, তাহলে সারাদিন আপনি বাইরে কাজ করার পরে যখন ঘরে ফিরলেন, তখন শান্তি হচ্ছে না, আপনি রাতে ঠিক মতন ঘুমাইতে পারবেন না। আবার আপনি যেই অফিসটাতে যাচ্ছেন, আপনি যেখানে কাজ করার কথা, আপনার যেখানে সময় দেওয়ার কথা কাজে নিয়োজিত থেকে, সেই জায়গাতে আপনি মনোযোগ দিতে পারবেন না, যার কারণে সঠিকভাবে কাজ করতে পারবেন না। তো এই যে প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র সঠিকভাবে মানুষের ব্যবহার না পাওয়ার কারণে আপনার মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তারা যদি সঠিকভাবে সুন্দর করে কথা বলতো আপনার সাথে, তাহলে হয়তোবা আপনার স্ট্রেসটা কমে যেত, আপনি হয়তোবা সেই জায়গাতে সুন্দরভাবে কাজ করতে পারতেন। আপনি আপনার গ্রামের কিছু মানুষকে যদি দেখেন, তাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা হয়তোবা ধনী না, তাদের অনেক অর্থ সম্পদ নাই, তারা বয়সে ছোট কিংবা বড়, অথচ তাদের এত কিছু না থাকা সত্ত্বেও তারা যদি একটা কথা বলে, দেখবেন যে 10 জন ব্যক্তি হ্যাঁ ধরে ফেলছে, সে ভুল বলেছে তারপরেও 10 জন ব্যক্তি হ্যাঁ ধরে ফেলবে। আবার তারা যদি একটা কাজের কথা বলে, 5 জন মানুষ দাঁড়িয়ে যায় যে আমি করব আমি করব আমি করব। আবার বিচার সালিশ অফিস আদালত যা কিছু আছে তারাই কন্ট্রোল করে, অথচ তাদের শিক্ষাগত যোগ্যতা কম, তাদের আর্থিক অবস্থা ভালো না, তাদের বংশীয় অবস্থা ভালো না। তো এই ব্যক্তিগুলা কিভাবে ওই জায়গাগুলোতে এরকম লিডারশিপ রোল প্লে করতে পারে? কারণ তাদের কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো। তারা বুঝে যে কোন সময় কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কোন কথাটা বললে সে তার কথাটা শুনবে। তার মানে শুধুমাত্র আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশন স্কিলটাকে গ্রোথ করতে পারেন, তাহলে যে কোনো জায়গায় আপনি লিডারশিপ রোলটা প্লে করতে পারবেন, এবং অন্যান্যরা আপনার এই যে লিডারশিপ রোল এটা ফলো করবে। আপনি যদি আপনার অফিসে একজন বস হিসেবে চাকরি করেন, আর সেই জায়গাতে যদি সঠিকভাবে কমিউনিকেশন করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার যারা আন্ডারে জব করে তারা আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না। এমনকি আপনার এই যে সঠিক ব্যবহার না করা, এর ফলে তারা আপনার কোনো ধরনের কথা যখন আপনি বলতেছেন, তারা এই কথাতে মনোযোগ দিবে না। ফলে কি হবে, একটা বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলবে। কারণ আপনি যেইভাবে তাদের সাথে কথা বলতেছেন সেই কথাটাও সঠিকভাবে হচ্ছে না, বা সেই কথাটাও উপযুক্ত হচ্ছে না, এবং তারা যে এগুলা বুঝবে, বুঝে আপনার সাথে কমিউনিকেট করবে বা আপনার এই কথার অনুযায়ী কাজ করবে, সেটাও করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা মূলত কমিউনিকেশন গুলো কেন করি। আমরা যখন কমিউনিকেশন করি, তখন আমরা আমাদের ইমোশন গুলা শেয়ার করি, একটা সম্পর্ক তৈরি করতে চাই, একটা ডিসিশন নিতে চাই, বা কোনো একটা সমস্যা হলে সমস্যার সমাধান করার জন্য কথা বলি। এবং আমরা যখন অফিসে কথা বলি বা বাইরে কথা বলি, তখন একজন আরেকজনকে লিড দিতে চাই, একজন আরেকজনকে ম্যানেজ করতে চাই, বা কোঅর্ডিনেশন করতে চাই। এই ক্ষেত্রে
আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতেছেন তখন তার সাথে ফিলিংস গুলো শেয়ার করতেছেন, আপনি আপনার বসের সাথে যখন কথা বলতেছেন তখন ফিলিংস গুলো শেয়ার করতেছেন, আপনি যখন একজন ব্যক্তির সাথে কমিউনিকেটটা সঠিকভাবে বিল্ড আপ করতে পারতেছেন তখন তার সাথে আপনি রিলেশন তৈরি করতে পারতেছেন। একটা কথা আছে যে আপনি যদি প্রথম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একজন ব্যক্তির সাথে সঠিক বা নির্দিষ্ট পারপোজে কথা বলে তাকে কনভিন্স করে ফেলতে পারেন, তার সাথে আপনি দীর্ঘ সময়ের জন্য কথা বলতে পারবেন। আর যদি আপনি সঠিক সময় অর্থাৎ এই যে প্রথম 10 থেকে 15 সেকেন্ড এই সময়ের মধ্যে যদি তার সাথে আপনি কমিউনিকেশন বিল্ড আপ করতে না পারেন বা তাকে যদি আপনি ইমপ্রেস করতে না পারেন, তাহলে পরবর্তীতে তার সাথে আপনি সম্পর্কটা তৈরি করতে পারবেন না। তো এইটা কেন হচ্ছে? ধরেন আপনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন, একটা স্টুডেন্ট অবস্থায় আছেন। তো আপনি আপনার বসের কাছে গেলেন বা আপনি আপনার স্যারের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি স্যারকে বললেন যে স্যার আমি তো গতকালকে ক্লাসে আসতে পারি নাই, আমার খুব আসার অনেক ইচ্ছা ছিল, আমি খুব চেষ্টা করেছি স্যার, আমি আসতে পারি নাই। তারপরে এরকম 2-3 মিনিট কথা বলছেন, মূল সমস্যাটা আপনি তুলে ধরতে পারেন নাই। তো লাস্ট পর্যন্ত আপনি যে বললেন যে আমার আসলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে আমি আসতে পারি নাই, মানে 1-2 মিনিট ধরে কথা বলতেছেন, এর মধ্যে আপনার সমস্যাটা তুলে ধরেন নাই, লাস্টে গিয়ে বলতেছেন অথবা তার আগেই আপনার স্যার বলতেছে যে আচ্ছা বুঝছি তুমি তো আসো নাই, এখন আমি কি করতে পারি, তুমি আসো নাই শেষ। কারণ তাকে আপনি মূল কথাটা না বলে তাকে আপনি বিরক্ত করে ফেলেছেন যে স্যার আমি আসতে পারি নাই, আমার এই কালকে একটু কনসিডার করেন, সেই অনেক কিছু বলছেন, কিন্তু মূল কথাটা আপনি বলেন নাই। তার মানে আপনার রিলেশনটা বিল্ড আপ হলো না, তার সাথে কমিউনিকেশনটা আপনি সঠিকভাবে করতে না পারার কারণে। অথচ আপনি যদি তাকে প্রথমেই গিয়ে বলতেন স্যার আমি গতকালকে তো রাস্তায় আসার সময় অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার এখানে আঘাত পাওয়ার কারণে আমি মেডিকেলে গেছি, এই কারণে আসতে পারি নাই, আমার ইচ্ছা ছিল আসার কিন্তু আমি বিপদগ্রস্ত হওয়ার কারণে আসতে পারি নাই, তখন আপনার এই যে ইমোশন, আপনার এই সমস্যাটা সে বুঝবে এবং পরবর্তীতে তিনি আপনাকে উল্টা প্রশ্ন করবে যে আচ্ছা তোমার ইনজুরিটা কি অনেক বেশি হয়েছে, তুমি কি মেডিসিন নিয়েছো, কিংবা কোন হসপিটালে গিয়েছিলে, সেখানে কি ভালোভাবে চিকিৎসা হয়েছে, আচ্ছা ঠিক আছে তোমার বিষয়টা আমি দেখবো। আপনি সেম কথাটাই শুধুমাত্র সঠিকভাবে বলতে পারার কারণে বা সঠিকভাবে উপস্থাপন করার কারণে তিনি আপনার সমস্যাটা বুঝলো বা তিনি আপনার সমস্যাটা সমাধান দিল, অথচ আপনি সঠিকভাবে না বলতে পারার কারণে তিনি আপনার উপরে বিরক্ত হলো এবং আপনার মূল কথাটা তিনি শোনার আগ্রহটাই হারিয়ে ফেললো। এরপরে ধরেন আপনার সাথে একজন ব্যক্তি কথা বলতে এসেছে, আসার পরে তিনি বলল যে স্যার আমার তো এখানে এরকম সমস্যা হচ্ছে, তো আমি এটা থেকে একটু সমাধান চাচ্ছি। আপনি বললেন যে ধুর বেটা তোর প্রত্যেকদিন সমস্যা হয়, তোর ছাড়া যে আর কারো সমস্যা হয় না, আর কেউ তো আসে না, তোর এত সমস্যা কেন? তো এই যে আপনি তার এইরকম ভাবে বিহেভ করলেন তার সাথে, এর ফলে পরবর্তীতে বড় ধরনের সমস্যাও যদি হয় কিংবা বড় ধরনের সমস্যার পরিস্থিতিও যদি তৈরি হয়, সে আর আপনার সাথে ওই তথ্যগুলো শেয়ার করবে না। কেন করবে না? কারণ সে জানে যে ছোটখাটো বিষয় নিয়েও যদি আপনার সাথে কথা বলতে আসে, তো আপনি তার কথাকে গুরুত্ব দেন না বা তার কথাটা শোনেন না, উল্টো আপনি তাকে এমন কিছু ব্লেম দিয়ে দেন বা তার সাথে এমন বিহেভ করেন যার ফলে সে আরো বিপদগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে আপনার সাথে আর কখনোই বড় ধরনের হোক ছোট হোক বা যে কোনো সমস্যার পরিস্থিতি তৈরি হোক, আপনার সাথে কথা বলতে সে আগ্রহ দেখাবে না, বরং ভয় পাবে। তো সেই কারণে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনে আমরা বয়লার পরিচালনা করব, জেনারেটর পরিচালনা করব বা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করব, তো সেই মেশিনারিজ গুলো পরিচালনার জন্য আমাদের একটা টিম ওয়াইজ কাজ করতে হবে। তো যেহেতু আমরা একটা টিম ওয়াইজ কাজ করব, সেই ক্ষেত্রে প্রত্যেকের সমস্যা বোঝার চেষ্টা করতে হবে, প্রত্যেকের সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে হবে। আমাদের প্রত্যেকের সাথে সঠিকভাবে যদি কমিউনিকেট করতে না পারি, তাহলে মূলত তারা আমাদেরকে সমস্যাগুলোর কথা বলবে না, তারা আমাদেরকে সাহসের সাথে বা নির্ভয়ের সাথে কোনো এক তথ্য শেয়ার করতে চাইবে না, বা তাদের ইমোশন গুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে দিন শেষে তাকে দিয়ে শুধু বসের মতন কাজ করিয়ে নেব, কিন্তু তাদের যে সঠিকভাবে পোটেনশিয়াল ভাবে কাজ করার আগ্রহ বা তাদের যে ইচ্ছা থেকে কাজ করা, এইগুলা তারা করবে না, যার ফলে আমরা আমাদের ক্যারিয়ারটাকে গ্রোথ করতে পারবো না। তো এখানে আমরা দেখি যে আমরা যখন একটা অফিসে কমিউনিকেশন করি তখন কি কি ভাবে মূলত কমিউনিকেশন করা হয়। তো আমরা ছোটবেলা থেকেই কথা বলে আসছি,
লেখালেখি করে আসি বা শব্দ শোনার মাধ্যমে আমরা কমিউনিকেশন করি, বা ডিজিটাল উপায়ে বর্তমানে আপনারা সবাই ম্যাচিউর, সেক্ষেত্রে সবাই ডিজিটাল উপায়েও মূলত কমিউনিকেশন গুলো করে থাকেন। তো আমরা যেহেতু আমাদের পার্সোনাল লাইফে বিভিন্ন ভাবে কমিউনিকেশন করি, অফিসের ক্ষেত্রেও সেম ভাবেই কমিউনিকেশন গুলো করা হয়। তবে এখানে আরো কিছু বিষয় অ্যাড থাকে এবং কিছু বিষয় আমাদেরকে মাথায় রেখে কমিউনিকেশন গুলো করতে হয়। যেমন আমরা যখন ভার্বালি কমিউনিকেশন করি, অর্থাৎ এই যে আমি কথা বলতেছি আপনি শুনতেছেন, তার মানে আমি মৌখিকভাবে কথা বলতেছি আর আপনি শ্রবণ শক্তির মাধ্যমে সেটা শুনতেছেন। তো এইটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আপনিও যদি কথা বলেন আমিও যদি কথা বলি, দুইজন যখন কথা বলতেছি তখন এটা ভার্বাল কমিউনিকেশন হচ্ছে। এই ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা মিটিং করি, ব্রিফিং করি, কল করি, করে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করি। এরপরে রিটেন, আপনারা জানেন যে খাতায় আমরা লিখি, তারপরে আমরা রিপোর্ট লিখি। তো একইভাবে আমরা যখন অফিসে রিটেন কমিউনিকেশন গুলো করব, তখন মূলত আমরা ইমেল করব। ইমেল কিভাবে করব সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করা হবে, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে কমিউনিকেশন করা হবে, এসব এর মাধ্যমে কমিউনিকেশন করা হবে। কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। তো যোগাযোগটা কিভাবে হচ্ছে? যখন আপনিও কথা বলতেছেন আমিও কথা বলতেছি, অথবা আমি কথা বলতেছি আপনি শুনতেছেন, অথবা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আপনি দেখতেছেন। এরপর আসি নন ভার্বাল। নন ভার্বালের মধ্যে আছে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট, এগুলো এগুলো কিভাবে কমিউনিকেশন করে? ধরেন আপনি আপনার বন্ধুকে নিয়ে আপনার বসের কাছে গেছেন বা আপনার স্যারের কাছে গেছেন, যাওয়ার পরে আপনি বললেন যে স্যার আমরা আগামীকালকে ক্লাসটা করতে পারবো না, আমাদের অনেক সমস্যা হবে। তো যখন আপনি এই কথাটা বলতেছেন তখন আপনার বন্ধু পাশ থেকে হা হা করে হেসে উঠতেছে বা এমন একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছে যে আপনি মূলত কথাটা মিথ্যা কথা বলতেছেন। তখন আপনার বস তার দিকে যখন তাকাবে তখন বুঝবে যে আপনি হয়তো বা মিথ্যা কথা বলতেছেন এটা। কিন্তু যদি আপনি যখন বলতেছেন যে স্যার আমরা আগামীকালকে ক্লাসটা করতে পারবো না, তখন সেও যদি মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় যে আসলে আমরা কেউ করতে রাজি না, তখন তিনি সবার চেহারার দিকে তাকিয়ে বলবে যে না আসলে কেউই রাজি না। তো তাহলে কি হচ্ছে? আপনি শুধুমাত্র মাথাটা নড়ালেন, তার মাধ্যমে আপনার স্যার বুঝে গেল যে আপনারা কেউ ক্লাস করতে রাজি না। সেম ভাবে আপনি যখন অফিসে কাজ করবেন তখন ধরেন আপনার হচ্ছে যে একটা স্প্যানার লাগবে, কোনো একটা নাট বোল্ট খোলার প্রয়োজন। তো আপনি যখন তার সাথে কথা বলতেছেন বা আপনার সাবঅর্ডিনেট থাকবে, আপনার যারা সিনিয়র আছে তারা থাকবে, তখন আপনি শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদেরকে এই শব্দগুলা এই কথাগুলা বুঝাইতে পারবেন যে আপনার কি লাগবে, আপনি কিভাবে কাজ করতে যাচ্ছেন, এই মুহূর্তে মেশিনটা অন হবে নাকি অফ হবে, দুই হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখাইতে হবে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, বা এই মুহূর্তে বয়লারটা অন করতে হবে, বা এই মুহূর্তে এই মেশিনটা অফ হবে। এই বিষয়গুলো যখন আমরা অফিসে বিভিন্ন ধরনের সাউন্ডের মধ্যে থাকবো, সেটা উচ্চ সাউন্ড, মাঝারি লেভেলের সাউন্ড, এই সাউন্ড গুলোর মধ্যে থাকবো, তখন আমরা সবসময় কথা বলতে পারবো না। কারণ আমি যেই ভোকালে কথা বলবো বা আমি যেই সাউন্ডে কথা বলবো এর চাইতে অনেক উচ্চ সাউন্ড অলরেডি ওই বয়লারের মাধ্যমে তৈরি হচ্ছে। তো আমি যেখান থেকে কথা বলতেছি তার একটু দূরে গিয়েই ওই ব্যক্তি আমার কথাটা শুনতে পাবে না। তাহলে তাকে কিভাবে বোঝাতে হবে? তাকে হাত নেড়ে বুঝাইতে হবে, মাথা নেড়ে বুঝাইতে হবে, কিংবা আই কন্টাক্টের মাধ্যমে তাকে বুঝাইতে হবে যে এখন এই মেশিনটা বন্ধ করো, এটা ওপেন করো, এটা ক্লোজ করো, এই বিষয়গুলো তাদেরকে দেখাইতে হবে। এবং ডিজিটাল ওয়েতে আমাদেরকে কমিউনিকেশন করতে হবে। যেমন রিটেনের মধ্যে যেমন রিপোর্ট, এসওপি, তারপরে বিভিন্ন ধরনের খাতাপত্র লেখার মধ্যে ছিল, ডিজিটাল ওয়েতেও আমরা ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইআরপি এই সিস্টেম গুলোতে আমরা বিভিন্ন জনের সাথে বা আমাদের যারা অফিস কলিগ থাকবে তাদের সাথে কমিউনিকেশন করব। ডিজিটাল সিস্টেমে ইমেল আপনারা অনেকেই পরিচিত এখানে, যে ইমেল কিভাবে করতে হয় আমরা পরবর্তী স্লাইডে দেখব। আর যখন অফিসে কমিউনিকেশন করা হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অফিসেই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কমিউনিকেশন করা হয়। এই কমিউনিকেশন গুলো প্রত্যেকটা অফিসের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে, কিংবা আপনি আপনার বসকে যখন মেসেজ করবেন তখন এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মূলত কমিউনিকেশন গুলো করা হয়। আর ইআরপি সিস্টেমটা হচ্ছে আপনারা যেমন ফেসবুকে যখন ঢোকেন, ঢোকার পরে আপনি একটা মেসেজ দিচ্ছেন, তাকে মেসেজ দিচ্ছেন, আপনার কলিগ যে আছে বা আপনার বন্ধু যে আছে তাকে মেসেজ দিচ্ছেন। কিন্তু যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনি কিভাবে নেবেন?
তখন আপনি সেখানকার যে মার্কেট প্লেস আছে সেখানে গিয়ে ক্রয় করবেন, কিংবা আপনি একটা ওয়েবসাইটে ঢুকেছেন, ঢোকার পরে সেই ওয়েবসাইটের যেখানে মার্কেট প্লেস আছে সেখান থেকে কোনো কিছু ক্রয় করতেছেন, তারপরে কোনো একটা জায়গায় কিছু আছে সেটা নিচ্ছেন, আপনি একটা ড্রাইভে ঢুকে সেখানকার কিছু ছবি ভিডিও কিংবা কোন একটা ফাইল ডাউনলোড করে নিচ্ছেন। এরকম যেমন করেন তেমনি ভাবে প্রত্যেকটা অফিসেরই আলাদা আলাদা ওয়েবসাইট থাকে। ওয়েবসাইট গুলো মূলত এখানে ইআরপি নামে পরিচিত। তো এই ইআরপি ইয়াতে সাইডে ঢুকে আপনাকে বিভিন্ন জিনিসের যখন প্রয়োজন হবে, যেমন আপনার ধরেন খাতার প্রয়োজন, আপনার 5টা কলমের প্রয়োজন আপনার সেকশন পরিচালনার জন্য, তখন আপনাকে এই জায়গাগুলোর মাধ্যমে রিকোয়েস্ট দিতে হবে যে আমার এই সময় 5টা কলমের প্রয়োজন হচ্ছে, আমার একটা ফিড পাম্পের প্রয়োজন, আমার একটা এই দেখা গেল যে ফটো সেলের প্রয়োজন। তখন আপনি এইখান থেকে ইআরপির মাধ্যমে যখন আপনি রিকোয়েস্ট প্রদান করবেন আপনার স্টোর বা এমসিডি সেকশনকে, তারা কিনে নিয়ে এসে আবার আপনাকে জানাবে যে আমরা এই প্রোডাক্টটা কিনে এনেছি। এইভাবে মূলত অফিসে ইন্টারনাল কিছু সিস্টেম চলে যার মাধ্যমে আমরা এভাবেও কমিউনিকেশন করে থাকি। তো আমরা দেখি যে যখন আমরা কমিউনিকেশন করি, মূলত সমস্যাটা হচ্ছে আমরা যখন কমিউনিকেশন করি তখন কমিউনিকেশন করার ক্ষেত্রে কিছু ভুল করি, যার কারণে ওই যে কিছু ব্যক্তি গ্রামের কথা যখন বললাম যে উনাদের আর্থিক অবস্থা ভালো না থাকার পরেও, উনাদের পারিবারিক অবস্থা ভালো না থাকার কারণেও ওরা শুধুমাত্র কথার মাধ্যমে যেহেতু কিছু মানুষকে লিড দিতে পারে, কিন্তু আমাদের এই জায়গাগুলোতেই কিছু সমস্যা থাকে যার কারণে আমরা আমাদের সেকশন গুলাতে, সেটা ইঞ্জিনিয়ারিং সেকশন হোক, অপারেশন সেকশন হোক, বা যে কোনো সাইডে আপনি যখন কাজ করবেন তখন আপনি আপনার সাবঅর্ডিনেট বা আপনার বসদেরকে মেইনটেইন করতে পারবেন না যদি আপনি কিছু কমন মিস্টেক করেন। এই কমন মিস্টেক গুলোর মধ্যে কি আছে? কমন মিস্টেক গুলোর মধ্যে আছে আপনি যদি আনক্লিয়ার ভাবে কোনো ইনস্ট্রাকশন দেন। ধরেন আপনি বললেন যে বয়লার চেক করো, আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটা জায়গায় লিকেজ আছে, অথবা আপনি জানলেন যে কোনো একটা সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আপনি সরাসরি তাকে সমস্যাটা না বুঝিয়ে দিয়ে বা কোন বয়লারটা চেক করবে সেটা না বলে, অথবা কোন কাজটা করতে হবে সেটা ক্লিয়ার ভাবে না বলে আপনি আনক্লিয়ার ভাবে বললেন যে বয়লারটা চেক করো বা এই বয়লার গুলা বন্ধ করো। এখন বয়লার বন্ধ করতে বলছেন, কেন বন্ধ করবে? নির্দিষ্ট অবশ্যই কারণ আছে। আপনি যদি আপনার যে সাবঅর্ডিনেট আছে, অপারেটর আছে, তাকে যদি বলেন যে 1 নম্বর বয়লারটা এই মুহূর্তে বন্ধ করতে হবে কারণ আমাদের স্টিমের চাহিদা কম, তাহলে সে বুঝতে পারবে। অথবা আপনি যদি তাকে বলেন যে স্টিম লাইনে লিকেজ আছে, তাড়াতাড়ি 1 নম্বর বয়লারটা বন্ধ করে দাও, তো সে বুঝলো যে সমস্যা হয়েছে যার কারণে আমার বয়লারটা বন্ধ করতে হবে। এখন যদি আপনার বয়লার একাধিক থাকে আর আপনি যদি গিয়ে বলেন যে বয়লার বন্ধ করো, তো আপনি তাকে সঠিকভাবে বললেন না যে আসলে কোন বয়লারটা বন্ধ করতে হবে। এখন কোন বয়লারটা বন্ধ করতে হবে এটা না বলার কারণে যেটা বন্ধ করতে হবে সেটা চালু রেখে দেখা গেল যে সে যেটা বন্ধ করতে হবে না সেটা বন্ধ করে দিচ্ছে। তো সমস্যাটা সমাধান হলোই না, বরং আরো বেশি সমস্যার দিকে বিষয়টা চলে গেল। এই কারণে আপনি যখন আপনার অফিসে কথা বলবেন তখন ক্লিয়ার ভাবে কথা বলতে হবে। এখন অফিস আর বাস্তব জীবনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন আপনি আপনার বন্ধুর সাথে ইমোশনালি কথা বলতে পারেন, আপনি আপনার যারা ফ্রেন্ড সার্কেল থাকবে তাদের সাথে বিভিন্ন ভাবে রম্য রচনা বলতে পারেন, সেখানে আপনি কনফিউশন তৈরি করতে পারেন যে আজকে কি হয়েছে জানিস, আজকে তো ম্যাডামের একটা বিষয় বুঝেছি আমি, বা স্যারের তো একটা গোপন কথা শুনে ফেলেছি। এখন সবাই আপনার সাথে রসিকতা করবে বা তারা আপনার সাথে ওই তথ্যটা জানার জন্য বিভিন্ন ভাবে ফানমূলক কথা বলবে, কিন্তু অফিসে এসে আপনি ওইভাবে আনক্লিয়ার কথা বলতে পারবেন না বা কনফিউশন তৈরি করতে পারবেন না। যদি আপনি এরকম রেগুলার করতে থাকেন তখন যদি কোনো একটা সমস্যা হয় তখন সবাই আপনার বিপরীতে কথা বলা শুরু করবে যে বস কি বলে আমরা তো বুঝেই না, বস যা বলে তা বোঝাও যায় না, বা বসের কোনো কথা অনুযায়ী আমরা যখন কাজ করতে যাই তখন আমরা আরো বড় ধরনের ঝামেলায় পড়ে যাই, কারণ বসের কথা কেউ বুঝে না। আপনি যেমন আপনার ইউনিভার্সিটিতে, কলেজে কিংবা আপনার পরিবারে যখন কথা শুনতেছেন, আপনার স্যার যখন কথা বলতেছে, আপনার বাবা মা যখন কথা বলতেছে, তারা যদি এমন ভাবে কথা বলে যে গাম্ভীর্য দিয়ে কথা বলতেছে, তাদের আসলে মূল সার সংক্ষেপটা আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি বুঝতেছেন যে কোনো একটা সমস্যা হয়েছে। তো আপনি কি করবেন? ভয়ে ভয়ে থাকবেন সবসময় যে আমি না জানি কি ভুল করছি, আমাকে না জানি কি বলে, আমাকে না জানি কোন শাস্তি পেতে হয়।
তো আপনি সবসময় ভয়ে ভয়ে আছেন, কিন্তু অফিস তো আপনার এই পার্সোনাল লাইফের বাইরের একটা জগৎ। এইখানে আপনি এরকম আনক্লিয়ার ভাবে কথা বলে কনফিউশন তৈরি করতে পারবেন না, বা এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন না। এরপরে আসি, আমরা যখন ইমেল করি, ইমেল করার সময় আমরা বেশ কিছু সমস্যা তৈরি করি। যেমন এই যে ইমেলটা আপনি করবেন, এই ইমেলটা কেন করবেন আপনি একজন ব্যক্তিকে? ইমেল করার অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। কোন পারপোজে ইমেলটা পাঠাচ্ছেন আপনি, সাবজেক্টটা কি? এখন এইখানে আপনি কিভাবে কথা বলবেন, সেটা যদি আপনার বস হয় কিংবা একজন ব্যক্তিকে যার কাছে আপনি সিভি পাঠাচ্ছেন, সেই মানুষটাকে আপনি চিনেন না, তার সাথে কিভাবে কথা বলতে হবে, এবং এই ইমেলের মধ্যে কোন ধরনের শব্দগুলা লিখতে হবে, এটা যদি আপনি না জানেন, তাহলে সঠিক ফরম্যাট ছাড়া, সঠিক সাবজেক্ট লাইন ছাড়া যখন আপনি মেইলটা পাঠিয়ে দিবেন, তখন এই মেইলটা তার কাছে পৌঁছাবে না। আর যদি সেটা অফিসিয়াল হয় কিংবা পরিচিত কেউ হয়, তাহলে সে আপনার এই যে ফরম্যাট বিহীন একজন আনপ্রফেশনাল হিসেবে একটা সিভি পাঠানোর মতন বা একটা মেইল পাঠানোর মতন আপনি পাঠিয়ে দিয়েছেন, যার ফলে আপনার কথার কোনো গুরুত্ব থাকবে না, এবং এই মেইলগুলা স্প্যাম ফোল্ডারে চলে যাবে, যার কারণে আপনার এই মেইলটা তার কাছে পৌঁছালেও সে এই মেইলগুলো অনেক সময় দেখবেই না। এরপরে আসি রং টোন। আমরা ইমেল নিয়ে একটু পরে কথা বলবো, সেই কারণে এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। আপনি যখন একজন ব্যক্তির সাথে কথা বলতেছেন, আপনার টিমমেট হয়তো বা সে ভুল করে এসেছে, দেখা গেল যে আপনি একটা মেইনটেনেন্সের কাজে তাকে পাঠিয়েছেন, পাঠানোর পরে সে ওই মেইনটেনেন্সটা করতে গিয়ে সমস্যা তৈরি করে ফেলেছে। তার প্রয়োজন ছিল সমাধান দেওয়া, অথচ সে গিয়ে একটা সমস্যা করে ফেলেছে। সে আসছে, আসার পরে আপনাকে বললো যে বস, আমি তো এই কাজটা করে ফেলেছি। আপনি তার সাথে এমন অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতেছেন, বেটা তোরে একটা কাজে পাঠাইছি, তুই কাজ করাবার দিয়ে আরো উল্টা পাল্টা করে আসছিস, তুই কি আমার চাকরিটা খাবি নাকি? তোর নিজের চাকরি নিয়ে তো চিন্তা নাই, আমার চাকরিটা আরো খেয়ে দিবি। মানে এইরকম এমন বিহেভ করলেন যে ও আপনাকে তার সমস্যাটার কথা অকপটে স্বীকার করলো, দোষটা সে স্বীকার করে নিল, ভুলটা সে বুঝতে পেরেছে। তারপরেও আপনি এই যে এইভাবে অ্যাগ্রেসিভ ইয়া করলেন, বিহেভিয়ার করলেন, যার ফলে পরবর্তীতে সে আর কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না। আপনি যখন তাকে কাজের কথা বলবেন, তখন সে বলবে যে আমি পারি না, আপনিই করেন। কিংবা যদি আপনার মুখের উপর সে কথা বলার সাহস নাও পায়, তারপরেও দেখবেন যে আপনার পিছনে গিয়ে সে মানে গালিগালাজ করতেছে, যে বুঝে না কিছু, একটা সমস্যা করছে সে, আমি এসে বলছি তারপরে এরকম করে। তারা টিমে যারা আছে আপনি বাদে সবাই মিলে আলাদা হয়ে যাবে, এবং তারা আলাদা হয়ে গিয়ে আপনার সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করবে, যে বস কিছু বুঝে না, এই না সেই না, বস আমাদেরকে মানুষ মনে করে না, এই একটা অমানুষের মতন আচরণ করে, এই ধরনের কথাবার্তা বলা শুরু করবে, যার ফলে আপনার টিমটা সঠিকভাবে কাজ করবে না। যখন আপনি কাজে পাঠাবেন, তখন তারা ভয়ে ভয়ে থাকবে, এবং সেখান থেকে বড় ধরনের ঝামেলা তৈরি করবে। কারণ আপনি যখন স্বাধীনভাবে কোনো একটা জায়গায় কাজ করতে পারবেন, তখন আপনার কাজে মনোযোগ থাকবে, আপনি সেই কাজটা সঠিকভাবে করার সম্ভাবনা বেশি পাবেন। আর যদি এরকম হয় যে আপনাকে একটা কাজে পাঠানো হয়েছে, কাজে পাঠানোর পরে আপনি ওইখানে যাওয়ার পরে বুঝতেছেন যে আমার যদি এই কাজটা ভুল হয়, তাহলে আমার কি না কি হয়ে যাবে, তো আমার চাকরিটা চলে যাবে, আমার বস আমাকে শেষ করে ফেলবে আজকে, তখন দেখা যাবে এই যে ভয়টা আপনার মাথায় আছে, এর ফলে আপনি বড় ধরনের দুর্ঘটনা করে ফেলছেন। আর যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, দেখা গেল যে আপনি কাজ করে এসেছেন, কাজ করার পর একটা ভুল হয়েছে, আপনি তাকে বুঝাইলেন যে তুমি যে এই ভুলটা করেছো, তার ফলে আমাদের টিম পুরোটা এর জন্য লজ্জিত হবে, এবং এর ফলাফল আমাদের পুরো টিমকে পেতে হবে। কারণ তুমি যে সমস্যাটা তৈরি করেছো, এই সমস্যাটা তুমি একা একা করো নাই, আমরা যে তোমাকে দিয়ে সঠিকভাবে পড়াইতে পারি নাই, এর দোষটাও আমাদের ঘাড়ে আসবে, যার কারণে তুমি এর পরবর্তীতে আর কখনো এরকম কাজ করার চেষ্টা করবে না। যদি এরকম সম্ভাবনা থাকে যে তুমি এই কাজটা পারবা না, তাহলে ডিরেক্ট আমাকে বলবা, আমি প্রয়োজনে এটার ব্যবস্থা নিব, অথবা আমি নিজে কাজ করব। তখন সে বুঝতে পারবে যে আমার কারণে যেহেতু পুরো টিম লজ্জাজনক অবস্থায় পড়তেছে, পুরো টিমকে আমার এইটা ফল ভোগ করতে হচ্ছে, সেই কারণে পরবর্তীতে সে আর এরকম কাজ করার চেষ্টা করবে না, এবং সে অবশ্যই পরবর্তীতে সচেতন হয়ে যাবে। এরপরে আমরা যে সমস্যাগুলো পড়ি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে কথা বলি। আপনি যখন একটা অফিসে আছেন, তখন যদি আপনি বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করেন, এমন
একটা পরিস্থিতিতে আছেন যেখানে আপনার যেভাবে কথা বলা উচিত তার পরিবর্তে আপনি সাধু ভাষায় কথা বলা শুরু করে দিচ্ছেন, আপনি মাঝে মাঝে এমন ইংরেজি বলেন যা কোনো অপারেটর বুঝে না। সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখন এইভাবে সাধু ভাষায় কথা বলতেছেন তখন তারা হাসাহাসি করবে যে বস এখানে আসছে, আসার পরে দেখ এমন ভাবে কথা বলে যেন আমরা কি না কি, আর তিনি কোন জগৎ থেকে উঠে এসেছে। আবার আপনি যখন তাদের সাথে কথা বলতেছেন দেখা গেল আপনি খুব সিনেমাতে প্রেমী, অনেক সিনেমা দেখেন হিন্দি, দেখার পরে ওই ভাষাগুলো আপনি রপ্ত করে ফেলেছেন। এখন আপনি অফিসে গেলেন, যাওয়ার পরে কাজের মধ্যে এমন একটা সময় এসেছে যে আপনার এমন একটা জিনিসের প্রয়োজন, সেটা ছাড়া আপনি ঝামেলায় পড়ে যাচ্ছেন। অথচ আপনি যখন এই ডিরেকশনটাই দিচ্ছেন যে তুমি এই জিনিসটা নিয়ে আসো, তাকে আপনি হিন্দিতে বলে ফেলছেন, কারণ আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন হিন্দি ভাষায়। তো ও এই বিষয়টা বুঝতেছে না, আপনি যে হিন্দি বলছেন কি বলছেন সে বুঝে নাই, শুধু আপনার কথা শুনে দূর দিয়ে চলে গেছে আনতে। আনার পরে যে অপারেটর থাকবে বা সুপারভাইজার থাকবে তাকে বলবে যে বস তো কি যেন বললো, ওইখানে কাজ করতেছি আর কি লাগবে আমি বুঝে উঠতে পারতেছি না, একবার জিজ্ঞাসা করবেন। মূলত কি দরকার ছিল, আপনি ওই জিনিসটা না পাওয়া পর্যন্ত কাজ করতে পারতেছেন না, তার মানে ওই জিনিসটা দরকার, অথচ আপনি শুধুমাত্র অন্য ভাষায় কথা বলার কারণে সে একটা ঝামেলায় ফেলে দিচ্ছে আপনাকে। এরপরে আসেন ইংরেজির ব্যবহার। আমরা সচরাচর অনেক কথাই ইংরেজিতে বলি এবং বর্তমানে অনেক শব্দই আছে যেগুলো ইংরেজি ছাড়া আপনি যদি বাংলায় বলেন তাহলে অনেকে বুঝবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি সাধু ভাষা ব্যবহার করা শুরু করে দেন আর সব যদি বাংলা ভাষায় কথা বলা শুরু করে দেন, যে আমি এখানে নতুন চাকরি নিয়েছি, আমি এইভাবে ইংরেজি বাংলা মিশিয়ে কথা বললে না জানে এবার কে কি মনে করে, সেই ক্ষেত্রে আপনি এমন এমন কথা বলা শুরু করে দিচ্ছেন যে তারা বলতেছে যে আপনি কি সংস্কৃত ভাষায় লেখাপড়া করে আসছেন নাকি, আপনি দেখি কিছু কমন ইংরেজি গুলাও উল্টা পাল্টা বলেন, আমরা তো এরকম অভ্যস্ত না। বা আপনি অফিসে একটু স্বাভাবিকভাবে কথা বলেন, এরকম ভাবে আপনার সাথে আচরণ শুরু করে দেবে এবং অনেক ক্ষেত্রে এইগুলোর কারণে হাসাহাসি শুরু হয়। আর সবচেয়ে মূল যে ফ্যাক্ট সেটা হচ্ছে আঞ্চলিকতা পরিহার করতে হবে। যখন আপনি একটা অফিসে কথা বলবেন, যখন আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে কথা বলবেন, তখন আপনি নির্দিষ্ট জায়গা ভেদে যদি কথা না বলতে পারেন তাহলে আপনার এই কথার কারণে বড় ধরনের সমস্যা হোক বা না হোক, আপনার যে পপুলারিটি, আপনার যে অফিসিয়ালের একটা ব্যাপার আছে, এইগুলা যেহেতু আপনি ফলো করতেছেন না, যার ফলে পরবর্তীতে আপনাকে ইম্প্যাক্ট করতে হবে। মানে আপনি ধরেন নোয়াখালীতে বাড়ি, এখন নোয়াখালী অঞ্চলে যখন আপনি থাকবেন আপনার নোয়াখালী ভাষায় কথা বলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ঢাকায় গিয়ে নোয়াখালী ভাষায় কথা বলা শুরু করেন অফিসের অনেকেই বুঝবে না। আপনি যদি চট্টগ্রামে থাকেন চট্টগ্রামের ভাষায় কথা বলেন সেটা ঠিক আছে, কিংবা আপনি যখন পারিবারিক অবস্থায় কথা বলতেছেন তখন ঠিক আছে, কিন্তু আপনি যদি অফিসে বসের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলা শুরু করেন সে কিছুই বুঝবে না। তখন এখান থেকে বড় ধরনের সমস্যা তৈরি হবে, আপনার সাথে কথা বলতে কেউ আগ্রহ প্রকাশ করবে না, কারণ তারা তো বুঝবে যে আপনি এই ছোট ছোট কমন সেন্স যেগুলা এইগুলাই আপনার মধ্যে নাই, এবং এগুলো আপনি বুঝেনই না যে কোন জায়গায় কোন কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয়। যার কারণে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে কমন সেন্সের মধ্যে রাখতে হবে, যে কোন জায়গায় কি ধরনের কথা বলতেছি, আমি কোন গ্রুপের সাথে আছি, সেই গ্রুপটা আমার এই আচরণগুলা মেনে নিতে পারবে কিনা, এভাবে আপনাকে অ্যাক্টিং করতে হবে। এরপরে আপনি যখন আপনার বসের সাথে কথা বলবেন, আপনি যখন আপনার সাবঅর্ডিনেটের সাথে কথা বলবেন, তখন অবশ্যই ক্যাজুয়ালি কথা বলতে হবে, কোন অবস্থায় এবং কোন অবস্থায় অফিসিয়ালি কথা বলতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। মনে করেন আপনি আপনার বসের সাথে কথা বলতেছেন, অফিসের বাইরে কোনো একটা জায়গায় দেখা হয়েছে, তো ওই জায়গাতে আপনি ক্যাজুয়ালি কথা বলতে পারবেন, সচরাচর যেভাবে কথা বলেন, বস কেমন আছেন, আসেন চা খাই, কিংবা এই ধরনের কথাবার্তা বলতে পারবেন। কিংবা আপনি পারিবারিক ইয়াগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারেন যে বস ফ্যামিলির সবাই কেমন আছে, আপনার ছেলেটার কি অবস্থা, এই কথাগুলো আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি অফিসে আছেন, অফিসে থেকে যদি আপনি পারিবারিক কথাবার্তা নিয়ে এসে গল্প শুরু করে দেন তাহলে আপনার বস এখানে বিরক্ত হবে। দেখা গেল আপনার বস আসছে, আপনি আপনার সাবঅর্ডিনেটদের সাথে তাদের রিলেশন নিয়ে, তাদের প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড, তারপরে নিউজের বিষয়ে, দেশের অবস্থা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন। আপনার বস এসে বলতেছে আপনাদের এই কাজ কাম নাই, আপনারা এসে এখানে এটা নিয়ে আলোচনা শুরু করছেন, আপনাদের কি বেতন দেওয়া হয়, ওই কার ফ্যামিলির সমস্যা, কার কি অবস্থা, কোন দল সামনে ভোটে আসবে,
কে মারা গেল, এই যে ট্রেন্ডিং যে ইস্যুগুলো, এগুলা নিয়ে কথা বলার জন্য কি আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে? যখন যেই পরিস্থিতি থাকবে, পরিস্থিতি বিবেচনা করে আপনাদেরকে অ্যাক্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে সেই জায়গাতে সেইভাবে কথা বলতে হবে। অন্যথায় আপনি যদি জায়গা ভেদে অন্যরকম আচরণ শুরু করে দেন, তাহলে সেইখানে দেখা যাবে যে আপনি আপনার কথার দাম পাচ্ছেন না, এবং এই যে কথাগুলো বলতেছেন এর ফলে আপনার দামটা যেমন কমে যাচ্ছে, সেম ভাবে আপনাকে কেউ গোনায়ও ধরতেছে না। সেজন্য অবশ্যই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে ক্লিয়ার করে, সঠিক ফরম্যাট ব্যবহার করে, সঠিক টোনে, সঠিক ভাষা ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, যে আমরা যখন কথাগুলো বলবো তখন মূলত ক্লিয়ার করে কথা বলতে হবে, এটা তো বুঝলাম। এখন ক্লিয়ার করে কথা বলার ক্ষেত্রে কেমন করে কথা বলতে হবে বুঝলাম তো, যে ক্লিয়ার করে বলতে হবে। এখন ক্লিয়ার করে যখন কথা বলবেন, আপনাকে এমন ভাবে বুঝিয়ে দিতে হবে, আপনার সাবঅর্ডিনেট হোক, আপনার বস হোক, কিংবা একটা মিটিং এ হোক, যেন তারা ওই টপিকটা একেবারে পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারে। যেমন আপনি আপনার অপারেটরকে বলছেন 2 নম্বর বয়লারের 1 নম্বর ফিড পাম্পটা বন্ধ করে দাও। কেন আমরা 2 নম্বর বয়লারের 2 নম্বর ফিড পাম্পটা এখন চালু করব সেই কারণে। আপনি আপনার বসকে বললেন যে আমাদের গতকালকের যে বয়লারটা পরিচালিত হয়েছে, এই বয়লার পরিচালনার জন্য প্রত্যেক ঘন্টায় 50 মিটার কিউব গ্যাস ব্যবহার হয়েছে। এটা পয়েন্ট বাই পয়েন্ট। এখন যদি আপনি সঠিকভাবে কথা না বলে বলতেন যে 2 নম্বর বয়লারের ফিড পাম্পটা বন্ধ করে দাও, সে 2 নম্বর বয়লারের ফিড পাম্পটা বন্ধ করে দিচ্ছে, তারপরে পরে যে আবার চালানো লাগবে এটা আর সে চালায় নাই, কারণ সে জানে যে আপনি তো আর চালাইতে বলেন নাই, বন্ধ করতে বলছেন। পরবর্তীতে দেখা যাবে যে পানির অভাবে বয়লারটা বন্ধ হয়ে গেছে। এরপরে আসি, আমরা যখন কথা বলবো তখন অবশ্যই নির্দিষ্ট লেভেল অনুযায়ী রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। যেমন আমরা টোন গুলা দেখলাম যে কোন জায়গায় কোন টোন ব্যবহার করতে হবে, সেম ভাবে যখন আপনি আপনার বসের সাথে কথা বলতেছেন তখন তাকে রেসপেক্ট করতে হবে। আপনার যে সাবঅর্ডিনেট আছে তাকেও আপনার রেসপেক্ট করতে হবে, কারণ ওই যে একটা কথা আছে, গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। আপনি যদি কাউকে সম্মান প্রদান করেন তাহলে আপনি সম্মান পাবেন। অন্যথায় আপনি যদি কোনো একটা জায়গায় গিয়েই ছোট নাই বড় নাই, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে গেছেন, আপনি একজন সিনিয়র অপারেটর হিসেবে গেছেন, আপনি গিয়ে সবাইকে তুমি তুমি করে কথা বলা শুরু করলেন, এই তোমার কি অবস্থা, তুমি কেমন আছো, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো। এখন অনেক ব্যক্তি আছে যারা প্রথমেই আপনি যদি তুমি করে বলেন তাহলে বলবে যে এটা বেয়াদব, ওর সাথে পরিচয় নাই, ওর সাথে কথা নাই, ও বুঝে না যে এই মানুষটার বয়স বেশি, শুধুমাত্র ওর যে পদ, এই পদ অনুযায়ী এসে তুমি তুমি করে কথা বলা শুরু করে দিচ্ছে। তার মানে আপনাকে অবশ্যই প্রত্যেকটা রেসপেক্ট করতে হবে, আর যখন আপনি রেসপেক্ট করে কথা বলবেন তখন তারাও আপনাকে রেসপেক্ট করবে। অন্যথায় আপনাকে ভাববে এ একটা বেয়াদব, বা এ কথা বলতে জানে না, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝে না, শুধুমাত্র সে অহমিকা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি রেসপেক্ট পাবেন না। হয়তোবা সামনে এসে আপনাকে সালাম দিবে, কথা বলবে, কিন্তু পিছনে গিয়েই তারা বিভিন্ন ভাবে আপনার নামে বদনাম শুরু করে দেবে। এরপরে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট টপিকে বা একটা নির্দিষ্ট পয়েন্টে কথা বলতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন ধরেন আপনি মিটিং এ গেছেন, মিটিং এ যাওয়ার পরে বললেন যে আমরা গতকালকে সারাদিন বয়লারটা পরিচালনা করেছি, বয়লার পরিচালনার সময় আমাদের পানির টেম্পারেচার ঠিক ছিল, আমাদের বয়লারের বার্নারটাও সঠিকভাবে চলেছে। তারপর মানে এরকম যে শুরু করেছেন, তারপরে 2 মিনিট আপনি বক্তব্য দিচ্ছেন যে আপনার বয়লার সব ঠিক আছে, আপনার কোনো সমস্যা নাই, আপনার অপারেটর সঠিকভাবে পরিচালনা করেছেন। লাস্টে গিয়ে বললেন যে তারপরেও আমাদের বয়লারের গ্যাস খরচটা বেড়ে গিয়েছে। অথচ এই প্রথম কথাটা, এই যে নির্দিষ্ট পয়েন্টটা, এটা আপনি প্রথমেই বলতে পারতেন যে আমাদের বয়লারের গ্যাস খরচ গতকালকে বেশি ছিল, আমরা সবকিছু সঠিকভাবে পরিচালনা করেছি, তারপরেও দেখেছি যে গ্যাস খরচটা বেশি হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। কথা শেষ, আপনার এই 3 লাইনে বক্তব্য শেষ। অথচ আপনি যদি এইটাকেই 5 মিনিট ধরে এনিয়ে বিনিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে না স্যার, আমাদের কোনো সমস্যা নাই, আমরা সঠিকভাবে ডিউটি করেছি, আমাদের বয়লারের ঠিক আছে, আমাদের ফিড পাম্পের সব কিছু ঠিক আছে, পানি ঠিক আছে, তারপরেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি নাই, তার মানে সব যেহেতু ঠিক আছে তাহলে সমস্যাটা আপনার, আপনি মেনটেন করতে পারেন নাই। আর যদি মেনটেন করতে পারতেন একটু। হ্যাঁ, নরম ভাই।